হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করতে চলেছি সেটি হচ্ছে ফিজিক্স ফার্স্ট পার্টের নিউটনিয়ান মেকানিক্স অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যেটা মূলত ঘর্ষণ এবং ঘূর্ণন গতি, কেন্দ্রমুখী বল, এই তিনটা কনসেপ্টের একটা মিক্সড কনসেপ্ট, যেটা আমাদের হুবহু পরীক্ষায় আসার মতো একটা প্রবলেম। সো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ক্লাস হতে চলেছে গুরুত্বপূর্ণ। তাই আশা করি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। তাহলে আমাদের এই নিউটনিয়ান বলবিদ্যার ঘর্ষণ সংক্রান্ত এবং কৌণিক গতির এই ম্যাথগুলো তোমাদের আরো একটু বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো আসো শুরু করা যাক। তাহলে ফার্স্টে আমরা প্রশ্নটি আগে ভালোভাবে দেখে নিই যে এখানে কি বলা আছে। দেখো যে 50 সেন্টিমিটার ব্যাসের একটি সিলিন্ডার আকৃতির ড্রাম, এই যে সিলিন্ডার আকৃতির একটা ড্রাম আছে, মিনিটে সর্বনিম্ন কতবার ঘুরলে ড্রামের ভিতরে বক্র দেওয়ালে একটি বস্তু আটকে থাকবে। আচ্ছা, তাহলে এই ড্রামটা প্রতি মিনিটে কতবার ঘুরলে, আসলে কতবার ঘুরলে বলতে এটা যে ঘূর্ণন অক্ষ সেটা যদি আমরা বলি, ঠিক আছে, তাহলে এটার ঘূর্ণন অক্ষ মূলত কিন্তু আছে এই আমাদের সেন্টার বরাবর, লম্ব বরাবর, ঠিক আছে। ড্রামের যে সিলিন্ডারের যে অক্ষ, সেই অক্ষ বরাবর যে কেন্দ্র, লম্ব অক্ষের সাপেক্ষে কেন্দ্র করে আসলে ড্রামটা ঘূর্ণমান আছে। তাহলে আমরা ধরে নিলাম যে এই অক্ষের সাপেক্ষে এইভাবে সে রোটেট করতেছে, ঠিক আছে। একটা নির্দিষ্ট কৌণিক বেগে কি করবে, সে ঘুরবে। তাহলে এইভাবে যদি আমাদের রোটেশন করে এবং এর ভিতরে কি বলা আছে, এর বক্র দেওয়ালের এই দেওয়া আমাদের ড্রামের ভিতরে যে বক্র দেওয়াল, মনে করো এখানে একটা বস্তু এর সাথে লেগে আছে। তাহলে এই ঘূর্ণায়মান ড্রামের এর ভিতরে বক্রতল, এই বক্রতলের এইখানে মনে করো একটা বস্তু আছে, ঠিক আছে। তাহলে এখানে যে কোনো একটা বস্তু যে কোনো শেপের হতে পারে, ঠিক আছে। আমরা ধরলাম যে এমন একটা ব্লক রাখা আছে, যেটা বলছে ড্রামটার ঘূর্ণনের কারণে এইটা এর সাথে লেগে আছে। জাস্ট এটা কিন্তু বাহ্যিকভাবে কোনোভাবে কোনো কিছু দিয়ে আটকানো নাই, পাঠা দিয়ে লাগানো নাই, জাস্ট এমনিতেই এই ব্লকটা ওর সাথে লেগে থাকবে। ড্রামটা ঘুরতেছে এই কারণে ওর সাথে লেগে থাকবে, পড়বে না। কিন্তু ড্রামটা এটা কত সর্বনিম্ন কত বেগে ঘুরতে হবে, যে কোনো কোণে ঘুরলেই তো আর সে লেগে থাকতে পারবে না, কারণ তো তার ওজনের কারণে সে তো নিচে পড়ে যাবে। তাহলে ড্রামের ঘূর্ণন গতি বা ঘূর্ণন সংখ্যা, প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা বের করতে হবে। আচ্ছা, এখানে যদি আমরা ড্রামের উপরে কি কি বল ক্রিয়াশীল আছে সেগুলো যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখো, তাহলে এই বস্তুটার ভর যদি এম ধরে নিই, তাহলে এর যে ওজন এমজি, তাহলে এটা নিচের দিকে কাজ করবে এই বস্তুর এমজি কারণে। তাহলে একটা বস্তুকে আমরা, ড্রাম তো আছে উলম্ব হবে, এখানে রাখলে সে থাকবে না, ওজন তাকে নিচের দিকে টানবে। আর এই তল এবং ড্রাম ও বস্তুর মাঝে তো ঘর্ষণ আছে, ফলে এখানে উপরের দিকে কি করবে, একটা ঘর্ষণ বল কাজ করবে। এই সংযোগ তলের এই সংযোগ রেখা বরাবর উপরের দিকে ঘর্ষণ বল কাজ করবে। ধরলাম যে ঘর্ষণ বল এদিকে আছে, সেটা কত, এফ কে বা এফ এস। আমাদের স্থিতি ঘর্ষণ, যেহেতু এটা বস্তুকে স্থির রাখবে, ফলে এখানে স্থিতি ঘর্ষণ আমাদের এফ এস আছে উপরের দিকে। এখন এছাড়াও আর বস্তুর উপর কোনো বল আছে কিনা, এখন এই ঘর্ষণ বলের কারণে বস্তু যখন স্থির থাকবে, তাহলে কিন্তু সে কিন্তু শুধুমাত্র ঘর্ষণ বলের কারণে কিন্তু থাকবে। এখন ঘর্ষণ বল ছাড়াও এখানে আরেকটা কি বল আছে দেখো, বস্তু যে ঘূর্ণায়মান আছে, ড্রামটা যেহেতু উলম্ব তলে ঘুরতেছে, তাহলে এই বস্তুর উপরে কি হবে, কেন্দ্রের বাইরের দিকে একটা বল কাজ করবে, কেন্দ্র বহির্মুখী বল এফসি। আর যখনই কেন্দ্র বহির্মুখী বল এফসি কাজ করে বস্তুটাকে এদিকে বল প্রয়োগ করবে, তখন এই তল, তাহলে এই তল আবার কি করবে, বস্তুর উপরে একটা প্রতিক্রিয়া বল দিবে, তাহলে এবার আবার একটা প্রতিক্রিয়া বল আর কাজ করবে। তাহলে ওই বস্তুটার উপরে যদি সবগুলো বলকে আমরা যদি দেখি, তাহলে এই 4 ধরনের বলের আমরা দেখতে পাবো, যে এমজি নিচের দিকে, আর তল আর বস্তুর ঘর্ষণ উপরের দিকে, কেন্দ্র বহির্মুখী বল আনুভূমিক বরাবর বাইরের দিকে, আর এই তল, এই বস্তু যদি তলের সাথে লেগে আছে, তাহলে কেন্দ্র বহির্মুখী বলের কারণে সঙ্গে বাইরে যখন তল যাচ্ছে এক্সট্রা করবে, তল তাকে একটা প্রতিক্রিয়া বল দিবে, সেটা হচ্ছে এই দিকে, যেটা হচ্ছে আর। এখন এই বস্তু যদি এখানে স্থির থাকতে চাই, তাহলে আমরা কি হবে, উপরেরটা নিচেরটা সমান, এইটা এটা সমান অবশ্যই। তাহলে আসো যে এইখানে শর্ত মতে বস্তুটা যদি সাম্য অবস্থায় থাকতে চাই, তাহলে শর্ত মতে আমরা কি বলতে পারি, যে এই যে এফ এস, এইটার মান এমজি সমান হবে, তবেই বস্তুটা ওই দেওয়ালের সাথে লেগে থাকতে পারবে বক্রতলের সাথে ঘূর্ণন অবস্থায়, না হলে পড়ে যাবে। আর এই ঘর্ষণ বলের মান, তাহলে ঘর্ষণ বলের মান আমরা কত জানি, আমরা যে ঘর্ষণ বলের মান কত হয়, তাহলে ঘর্ষণ সহগ মিউ ইন্টু প্রতিক্রিয়া বল আর। ঘর্ষণ বল কিন্তু মিউ ইন্টু এমজি না, এইটা অনেকে যেটা ভুল করো, যে ঘর্ষণ বল মানে সবাই আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে মিউ ইন্টু এমজি করে থাকি আমরা, ঠিক আছে, বা এমজি কস থিটা, কিন্তু আসলে তো তা না। ঘর্ষণ যে কোনো তলের সাথে আসলে ঘর্ষণ কতটা হবে, সেই ঘর্ষণ ডিপেন্ড করে কিসের উপরে, যে ওই ঘর্ষণ সহগ ইন্টু ওই বস্তুর উপরে তল যে পরিমাণ প্রতিক্রিয়া দেয়, ওইটার কারণে তো ঘর্ষণ তৈরি হয়। তাহলে আমাদের এখানে কিন্তু মিউ ইন্টু আর হবে, এটাই হচ্ছে আমাদের মেইন বেসিক্যাল বিষয়। ঘর্ষণের বেসিক হচ্ছে এইখানে, যে আমরা এখানে কিন্তু ঘর্ষণ বল মানে মিউ ইন্টু এমজি এটা হবে না। তাহলে এখানে ঘর্ষণ বল মানে হচ্ছে কিন্তু মিউ ইন্টু আর,
এটা সমান সমান এমজি। আর এখানে আর এর মান কত দেখো, তলের প্রতিক্রিয়া বল আর, এখানে তলের প্রতিক্রিয়া বল কিন্তু আর কিন্তু এমজি সমান না, বা এমজি সাইন থিটা কস থিটা না, এখানে কিন্তু প্রতিক্রিয়া বলটা এফসির সমান, কেন্দ্র বহির্মুখী বলের সমান। তাহলে এখানে আর এর মান কিন্তু কেন্দ্র বহির্মুখী বল এফসি। তার মানে আমরা এখানে বলতে পারি মিউ ইন্টু, তাহলে কেন্দ্র বহির্মুখী বলের মান কত, এফসির মান কত হয় এম ওমেগা স্কোয়ার ইন্টু আর সমান সমান এমজি। ওকে, তাহলে কেন্দ্র বহির্মুখী বল, তাহলে এখানে প্রতিক্রিয়া বলটা কেন্দ্র বহির্মুখী বলের সমান, আর সেই কেন্দ্র বহির্মুখী বল হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। ফলে আমরা দুই পাশ থেকে কিন্তু এম এম ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে বস্তুর ভরের কিন্তু কোনো আমাদের কাজ নাই এখানে, এম এম কিন্তু ক্যান্সেল, এই জন্য প্রশ্নে কিন্তু বস্তুর ভর দেওয়াও নেই। ওকে, তাহলে এখানে আমাদের দরকার হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা যদি আমরা বের করি তাহলে এটা আমাদের নিচে চলে আসছে, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি জি বাই মিউ আর, জি বাই মিউ আর ডিভাইডেড এর হচ্ছে এটা ওমেগা স্কয়ারের মান, তাহলে এটার স্কয়ার রুট, তাহলে মানটা বসাও। তাহলে জি এর মান প্রশ্নে কিছু বলা নাই, সো আমরা 9.8 ধরবো, আর যদি 10 দেওয়া থাকে তাহলে আমার 10 ইউজ করতে হবে। তাহলে আসো জি স্কয়ার রুট 9.8 ডিভাইডেড বাই মিউ, মিউ এর মান দেওয়া আছে 7.15 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। ওকে, আর 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 এর মান কি বলা আছে 50 সেন্টিমিটার কিন্তু ব্যাস, এখানে কিন্তু আমার খেয়াল করো ড্রামের যে ব্যাস দেওয়া আছে, কিন্তু আমাদের ব্যাস দরকার না, আমাদের দরকার ব্যাসার্ধ, এই যে ঘূর্ণন অক্ষ যেটা, যেটা আমাদের ব্যাসার্ধ আর দরকার, তাহলে ব্যাসার্ধ আর এর মান কত, সেটা কিন্তু 25 সেন্টিমিটার, তাহলে 25 সেন্টিমিটার মানে 0.25 মিটার, 0.25। ওকে, তাহলে এইটা করলে কিন্তু আমরা ওমেগার মান পেয়ে যাচ্ছি। আর আমাদের তো মেইনলি ওমেগার মান দরকার না, আমাদের দরকার আবার কি ছিল, যে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা সর্বনিম্ন কতবার ঘুরবে। তাহলে এখান থেকে যদি আমরা একবারে ওমেগা বের করতে না বের করে একবারে আমরা কি করি ঘূর্ণন সংখ্যা বের করে ফেলি, তাহলে প্রতি মিনিটে ঘূর্ণন সংখ্যা, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু আমরা কি জানি যে 2 পাই n বাই টি, তাহলে ওমেগার মান যেহেতু 2 পাই n বাই টি, তাহলে টি এর মান তো 60 সেকেন্ড, 60 আর 2 পাই আছে, তাহলে এখান থেকে আমরা একবারে, তাহলে ক্যালকুলেশনে আমরা যেহেতু একবারে করতেছি, তাহলে আমরা একবারে যেহেতু আমাদের কাছে ক্যালকুলেটর আছে একবারে n এর মানটা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা একবারে n এর মান যদি হিসাব করে নিই, তাহলে ক্যালকুলেশন করে দেখো এটার n এর মান আসবে কত, প্রায় 707। ঠিক আছে, তাহলে 707, তার মানে প্রতি মিনিটে 707 বার ঘুরবে, তাহলে আমরা সংক্ষেপে আরপিএম লিখে দিতে পারি, তাহলে অ্যান্সার হবে 707 আরপিএম। তারপরে তোমরা ক্যালকুলেশনটা একবার চেক করে দেখতে পারো কত আসে। ঠিক আছে, এর কাছাকাছি আসবে আশা করি। ওকে, যদি কোনো ভুল না হয়। তাহলে আমাদের খেয়াল করো, আমাদের মেইন যে বেসিকটা বোঝার বিষয়, যে এখানে কৌণিক বলের কারণে আমাদের কি আছে, বস্তু যখন ঘুরতেছে তাহলে সেই বস্তুর উপরে একটা কেন্দ্র বহির্মুখী বল কাজ করছে, সেই কেন্দ্র বহির্মুখী বলের কারণে বস্তুর একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে, যেটার কারণে ঘর্ষণ ক্রিয়াশীল হওয়া শুরু করবে। এখন যদি এই বস্তুটা না ঘুরতো, সাপোজ মনে করো ড্রামটা যদি না ঘুরতো, তাহলে কি একই কাজ হতো কিনা দেখো, ড্রামটা যদি ঘূর্ণায়মান না থাকতো তাহলে স্থির আছে, তার উপরে এই বস্তুটা মনে করো আমরা হাতের সাথে এখানে রাখলাম, তাহলে এখন কি আমাদের ঘর্ষণ বল ক্রিয়া করতো, স্থিতি ঘর্ষণ যেটা, তখন বস্তু এখানে রাখলে কিন্তু বস্তু এমজি কারণে নিচে নামতো, তখন কিন্তু কোনো এখানে ঘর্ষণ বল কাজ করতো না, তখন কিন্তু এফএস 0 হতো। কারণ ঘর্ষণ বল কাজ করবে কখন, যখন না আমরা এই বস্তুটা তলকে বল দিবে, তলের উপর যদি কোনো বল না প্রয়োগ করে তল প্রতিক্রিয়া দিবে না, ফলে কিন্তু ঘর্ষণ কাজ করবে না। তাহলে এই বস্তু ঘূর্ণনশীল হলে তবেই কেন্দ্রমুখী বলটা, কেন্দ্র বহির্মুখী বল এই ওয়ালের উপর প্রয়োগ হবে, তবেই ওয়াল কি করবে প্রতিক্রিয়া বল দেওয়া শুরু করবে, তবেই ঘর্ষণ কাজ করা শুরু করবে। এবং সেই ঘর্ষণের জন্য আমাদের এটাকে স্থির রাখতে হলে যে এই যে প্রতিক্রিয়া বল আর এর মান, এটা যে কোনো মান হলেই হবে না, আর এর মান এমন হইতে হবে যেন মিউ ইন্টু আর এর মানটা এমজি সমান হয়। তাই এই যে ঘুরলেই হবে না, ঘূর্ণনের একটা নির্দিষ্ট বেগ থাকতে হবে, কারণ এখান থেকে যেটা আসছে এটা সর্বনিম্ন, কারণ এই মানের ঘূর্ণন সংখ্যা দিলে কেবল মিউ ইন্টু আর এমজি সমান হবে। ওকে, যদি এর চেয়ে বেশি ঘুরে তাহলে কি হবে, তাহলে এর চেয়ে বেশি পাক যখন ঘুরবে তখন আমাদের কি আর এর মান আরো বেশি হবে, তাহলে মিউ ইন্টু আর এটা এমজি চেয়ে বেশি হয়ে যাবে। এন্ড ঘর্ষণ বলের এটা যদি আমাদের এমজি চেয়ে বেশি হয় তখন কি হবে, তখন কিন্তু আমাদের কি বস্তুটা কি হবে দেখো, যে আমরা বলতে পারি যে এই কেন্দ্র বহির্মুখী বলের বেশির কারণে বস্তুটা এর সাথে তলের সাথে লেগে থাকবে অনেক মজবুত ভাবে, তাহলে কেন্দ্র বহির্মুখী বল যত বেশি হবে তার কারণে আপনি বস্তুটা কি করবে তার সাথে লেগে থাকবে, আপনিই সে তো এমনিতেই পড়বে না। ঠিক আছে, এই কারণে আমাদের এই সর্বনিম্ন আমাদের আসলে সবসময় সর্বনিম্ন মানই আসবে, এর কোনো হাইস্ট কিছু নাই। ওকে, যত বেশি দিব এর চেয়ে বেশি হলে তো তত ভালোভাবে একদম তলের সাথে চিপকে লেগে থাকবে, আর যদি তলের প্রতিক্রিয়ার সহ্য ক্ষমতা যদি কম হয় তাহলে তল ভেদ করে বেরিয়ে আসতে পারে অনেক বেশি বেগে ঘূর্ণন হলে। ঠিক আছে, তাহলে খুবই সিম্পল একটা কনসেপ্ট, খুবই সিম্পল লজিক, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার আসার মতো প্রশ্ন, হুবহু এই ধরনের প্রশ্ন যে কোনো পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো।
ঠিক আছে? সো অবশ্যই এগুলোকে নেগলেক্ট করার কোনো উপায় নাই, অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। তাহলে এই প্রশ্ন এই টাইপের নিউটনের বলবিদ্যা অধ্যায়ের ঘর্ষণের সাথে কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বল এবার রিলেটেড আছে। ঠিক আছে? তাহলে এই টাইপের প্রশ্নগুলো তোমরা অবশ্যই অবশ্যই ভুলে যেও না, এগুলো অবশ্যই তোমাদের যেন দেখা মাত্রই সলভ করে ফেলতে পারো, এগুলো আমাদের এই জন্য বারবার প্র্যাকটিসে রাখার প্রয়োজন আছে। সো যারা আগে করেছিল বা আগে থেকে জানতা তাদের জন্য তো ভালো রিভিশন হয়ে গেল। আর যদি আগে থেকে কারোর মিস্টেক ছিল যে হয়তো করা হয়নি, ভুলে গেছো, তাহলে করে ফেলা এখনই, তাহলে আমাদের পরীক্ষায় অবশ্যই এটা তোমাকে হেল্প করবে এবং আমাদের ঘর্ষণ এবং কেন্দ্রমুখী বলের কনসেপ্টটা তোমার আরেকটু একদম স্ট্রং হয়ে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে কোনো ডাউট থাকলে আমাদের কমেন্টে জানাতে পারো। আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডসদের সাথে, ঠিক আছে? তারাও একটু দেখুক এবং তারাও এগুলো অঙ্কগুলো প্র্যাকটিস করুক, ঠিক আছে? সবাই মিলে আমরা একসাথে সামনে এগিয়ে যাই। দেখা হচ্ছে পরের ক্লাসে আরো নতুন কোনো প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।